অজানা দেশে। সেদিন একটা বইয়ে মাঙ্গো পার্কে কথা পড়ছিলাম। প্রায় ১০০ বৎসর আগে, অর্থাৎ লিভিংস্টোনের অনেক পূর্বে মাঙ্গো পার্ক আফ্রিকার অজানা দেশ দেখতে গিয়েছিলেন। একজন মানুষের মনে কেমন নেশা থাকে, নতুন দেশ নতুন জায়গার কথা শুনলে তারা সেখানে ছুটে যেতে চায়। তারা অসুবিধার কথা ভাবে না, বিপদ আপদের হিসাব করে না, একবার সুযোগ পেলেই হয়। মাঙ্গো পার্ক এই রকমের লোক ছিলেন। তার বয়স যখন ২৪ বৎসর মাত্র, তখন তিনি নাইগার নদীর সন্ধান করিতে গিয়েছিলেন। তার কিছুদিন আগে একজন ইংরেজ সেই দেশে ডাকাতের হাতে মারা যান, অথচ পার্ক তা জেনেও মাত্র ২জন সেদেশি চাকর সঙ্গে সেই পথে বেরিয়ে পড়লেন। তার উদ্দেশ্য সেই নদী ধরে ধরে তিনি আফ্রিকার ওই অঞ্চলটা বেশ করে ঘুরে আসবেন। তখন আফ্রিকার ম্যাপে সেই সব জায়গার বড় বড় ফাঁক দেখা যেত, আর সেগুলোকে অজানা দেশ বলে লেখা হতো। সে দেশের ব্যবসা বাণিজ্য সে সময় অনেকটা আরব ও মুরো জাতীয় মুসলমানদের হাতে ছিল। ইউরোপীয় লোক সেখানে গিয়ে পাছে তাদের ব্যবসা কেড়ে নেয়, এই ভয়ে সাহেব দেখলেই তারা নানা রকম উৎপাত লাগিয়ে দিত। পার্ককে তারা কম জ্বালাতন করেনি, কতবার তাকে ধরে বন্দি করে রেখেছে, তার সঙ্গে জিনিসপত্র কেড়ে নিয়েছে, তার লোকজনকে মেরে তাড়িয়ে দিয়েছে, এমনকি তাকে মেরে ফেলবার জন্য অনেকবার চেষ্টা করেছে। তার উপর সে দেশের অসহ্য গরম আর নানা রকম রোগের উৎপাতেও তাকে কম ভুগতে হয়নি। একবার জলের অভাবে তার এত কষ্ট হয়েছিল যে তিনি গাছের পাতা, শিকড়, ডাঁটা চিবিয়ে তৃষ্ণা দূর করতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কি তৃষ্ণা যায়? সারা দিন পাগলের মতো জল খুঁজে খুঁজে সন্ধ্যার কিছু আগে ঘোড়া থেকে নামতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তারপর যখন তার জ্ঞান হলো, তখন তিনি চেয়ে দেখেন ঘোড়াটা তখনও তার পাশে দাঁড়িয়ে আছে। ওদিকে সূর্য অস্ত গেছে, চারিদিক ক্রমেই অন্ধকার হয়ে আসছে। কাজে আবার তাকে ঘোড়ার চড়ে জলের সন্ধানে বেরোতে হলো। তারপর যখন তার দেহে শক্তি নাই, মনে হলো প্রাণ বুঝি যায় যায়, তখন হঠাৎ উত্তর দিকে বিদ্যুৎ চমকে উঠল। তা দেখে তার আবার উৎসাহ ফিরে এলো। তিনি বৃষ্টির আশায় সেই দিকে চলতে লাগলেন। চলতে চলতে ক্রমে ঠান্ডা বোধ হতে লাগলো, বাদলা হাওয়া দেখা দিল, তারপর করকর করে বাজ পড়ে ঝমাঝম বৃষ্টি নামলো। পার্ক তখন তার সমস্ত কাপড় বৃষ্টিতে ধরে দিয়ে সেই ভিজা কাপড় নিংড়ে তার জল খেয়ে তৃষ্ণা দূর করলেন। তখন ঘুটঘুটে অন্ধকার রাত্রি। বিদ্যুতের আলোতে কম্পাস দেখে দিক স্থির করে আবার তাকে সারা রাত চলতে হলো। একবার তিনি সারাদিন না খেয়ে পরিশ্রান্ত হয়ে এক শহরে গিয়ে হাজির হতেই সেখানকার রাজা হুকুম দিলেন, তুমি গ্রামে ঢুকতে পারবে না। তিনি সেখান থেকে এক গ্রামে গেলেন। সেখানেও লোকেরা তাকে দেখে ভয়ে পালাতে লাগলো। তিনি যে বাড়িতে যান, লোকে দরজা বন্ধ করে দেয়। শেষটায় হতাশ হয়ে তিনি একটা গাছের তলায় বসে পড়লেন। এই রকম অনেকক্ষণ বসে থাকার পর একটি নিগ্রো স্ত্রীলোক আর তার মেয়ে এসে তাকে ডেকে তাদের বাড়িতে নিয়ে খেতে আর বিশ্রাম করতে দিল। সে দেশীয় মেয়েরা সন্ধ্যার পর ঘরে বসে চরকায়, সুতো কাটে আর গান গায়। মাঙ্গো পার্কের নামে তারা গান বানিয়ে গিয়েছিল। সেই গানটির অর্থ এই, ঝড় বইছে আর বৃষ্টি পড়ছে, আর বেচারা সাদা লোকটি শ্রান্ত অবশ হয়ে আমাদের গাছতলায় এসে বসেছে। ওর মা নেই, ওকে দুধ এনে দেবে কে? ওর স্ত্রী নেই, ওকে ময়দা পিষে দেবে কে? আহা, ওই সাদা লোকটিকে দয়া করো, ওর যে মা নেই, ওর যে কেউ নেই। তিনি অনেকবার মুরোদের হাতে পড়েছিলেন। একটা গ্রামে তিনি যান, আর সেখানকার সর্দার তাকে ডেকে পাঠায়, না হয় লোক দিয়ে ধরপাকড় করে নিয়ে যায়। এইরকম অবস্থায় তারা তার কাছ থেকে প্রায় কিছু না কিছু বকশিশ আদায় না করে ছাড়তো না। এমনি করে তার সঙ্গে জিনিসপত্র প্রায় সবই বিলিয়ে দিতে হয়েছিল। একবার এক সর্দার তার ছাতাটি তার কাছ থেকে আদায় করে মহা খুশি। ছাতাটাকে সে ফটফট করে খেলে আর বন্ধ করে।
আর হো হো করে হাসে, কিন্তু ওটা দিয়ে কি কাজ হয় সে কথাটা বুঝতে নাকি তার অনেকখানি সময় লেগেছিল। আসবার সময় মাঙ্গো পার্কে নীল কোট আর তাতে সোনালি বোতাম দেখে সর্দার মশাই কোটটাও চেয়ে বসলেন। তখন সেটা তাকে না দিয়ে আর উপায় কি? যা হোক, সর্দারের মেজাজ ভালো বলতে হবে। সে ছাতা আর কোটের বদলে তাকে অনেক জিনিসপত্র সঙ্গে দিয়ে তার চলাফেরার সুবিধা করে দিল। কিন্তু সকল সময় তিনি এত সহজে পার পাননি। আলী নামে এক মূর রাজার দল তাকে বন্দি করে মাসখানেক খুব অত্যাচার করেছিল। প্রথমটা তারা ঠিক করলো যে এই বিধর্মী খ্রিস্টানটাকে মেরে ফেলাই ভালো। তারপর কি যেন ভেবে তারা আবার বলল, ওর ওই বেড়ালের মতো চোখ দুটো গেলে দাও। যা হোক, শেষটায় সেখানকার রানীর অনুগ্রহে তিনি রক্ষা পেয়েছিলেন। এমনি করে অত্যাচার, অপমান, চুরি, ডাকাতি সব সহ্য করে মাঙ্গো পার্ক শেষটায় একবারে ফকির হয়ে পড়েছিলেন। তার লোকজন, কাপড় চোপড়, জিনিসপত্র, এমনকি ঘোড়াটি পর্যন্ত সঙ্গে রইল না। কিন্তু এত কষ্ট সয়েও শেষটায় যখন তিনি নাইগার নদীর সন্ধান পেলেন, তখন তার মনে হলো এত কষ্ট, এত পরিশ্রম সব সার্থক হয়েছে। এমনি করে তিনি 2 বৎসর সে দেশে ঘুরে তারপর দেশে ফিরে আসেন। এই 2 বৎসরের সব ঘটনা তিনি প্রতিদিন লিখে রাখতেন। আমরা এখানে যা লিখেছি তার প্রায় সবই তার সেই ডায়েরি থেকে নেওয়া। আফ্রিকার নিগ্রো জাতীয় লোকেদের আমরা সাধারণত অসভ্য জাতি বলে থাকি, কিন্তু মার্গো পার্ক বলেন যে মুর বা আরব জাতীয় লোকেদের মধ্যে যারা কতকটা সভ্য হয়েছে তাদের চাইতে এই অসভ্যেরা অনেক ভালো। আমাদের দেশে যেমন সাঁওতালরা প্রায় খুব সরল আর সত্যবাদী হয়, মোটের উপর এরাও তেমনি। তাদের দেশে তারা বিদেশি লোক দেখেনি, কাজেই হঠাৎ অদ্ভুত পোশাক পরা, হলদে চুল, নীল চোখ, সাদা রঙের মানুষ দেখলে তাদের ভয় হবারই কথা। কিন্তু তবু বিপদে আপদে পার্ক তাদের কাছে সাহায্য পেতেন, মুর বা আরবদের কাছে নয়। দেশের নানান স্থানে নানান জাতীয় লোক, তাদের মধ্যে সর্বদাই যুদ্ধ বিগ্রহ চলে। একবার মাঙ্গো পার্ক মালাকোন্ডা বলে একটা শহরে এসে শুনলেন আরও উত্তরে খুব বড় একটা লড়াই চলছে। ফুতাতোরার রাজা আবুল কাদের অসভ্য জালবদের রাজা দোমলকে আক্রমণ করেছে। এই আবুল কাদের আর দামেলের যুদ্ধ বড় চমৎকার। আবুল কাদের একজন দূতকে দিয়ে দামেলের কাছে 2খানা ছুরি পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, দামেল যদি মুসলমান হতে রাজি হন তবে এই ছুরি দিয়ে আবুল কাদের নিজের মধ্যে কোনটি তার পছন্দ। দামেল একথা শুনে বললেন, কোনোটাই পছন্দ হচ্ছে না। আমি মাথাও কামাতে চাই না, গলায়ও ছুরি বসাতে চাই না। আবুল কাদের তখন প্রকাণ্ড দলবল সঙ্গে নিয়ে জালবদের দেশে লড়াই করতে এলেন। জালবদের অত সৈন্য সামন্ত নেই, তারা নিজেদের ঘরবাড়ি লুড়িয়ে পথের পাতকুয়া সব বন্ধ করে শহর গ্রাম সব ছেড়ে পালাতে লাগলো। এমনি করে 3 দিন পর্যন্ত আবুল কাদের ক্রমাগত এগিয়েও লড়াইয়ে কোনো সুযোগ পেলেন না। তিনি যতই এগিয়ে চলেন কেবল নষ্ট গ্রাম আর পোড়া শহরই দেখেন। কোথাও জল নেই, খাবার কিছু নেই, পুটপাট করবার মতো কোনো জিনিসপত্র নেই। 4র্থ দিনে তিনি পথ বদলিয়ে সারাদিন হেঁটে একটা জলা জায়গার কাছে এলেন। সেখানে কোনো রকমের তৃষ্ণা দূর করে ক্লান্ত হয়ে সকলে ঘুমিয়ে পড়েছে। এমন সময় ভোর রাত্রে দামেল তার দলবল নিয়ে মার করে তাদের উপর এসে পড়লেন। আবুল কাদেরের দল সে ছোট আর সামলাতে পারল না। তাদের কেউ কেউ পালিয়ে গেল, অনেকে মারা পড়ল, কিন্তু অধিকাংশই জালবদের হাতে বন্দী হলো। সেই বন্দীদের একজন হচ্ছেন আবুল কাদের নিজে। জালবরা মহা ফুর্তিতে আবুল কাদেরকে বেঁধে দামেলের কাছে নিয়ে এলো। সকলে ভাবলো এইবার দামেল বুঝি তার বুকে ছুরি মেরে তার শত্রুতার প্রতিশোধ নেবেন। কিন্তু দামেল সেরকম কিছুই না করে জিজ্ঞাসা করলেন, আবুল কাদের, তুমি যথার্থ বলো তো, আজ তুমি বন্দি না হয়ে যদি আমি বন্দি হতাম আর তোমার কাছে আমায় নিয়ে যেত তাহলে তুমি কি করতে? আবুল কাদের বললেন, তোমার বুকে আমার বল্লম বসিয়ে দিতাম, তুমি তার বেশি আর কি করবে? দামেল বললেন, তা নয়, তোমায় মেরে আমার লাভ কি? আমার এই সব নষ্ট ঘরবাড়ি কি তাতে ভালো হয়ে যাবে? আমার প্রজারা কতজন মারা পড়েছে, তারা কি আবার বেঁচে উঠবে? তোমায় আমি মারব না,
তুমি রাজা, কিন্তু রাজার ধর্ম থেকে তুমি পতিত হয়েছ। যতদিন তোমার সে দুর্মতি দূর না হয় ততদিন তুমি রাজত্ব করবার যোগ্য হবে না, ততদিন তুমি আমার দাসত্ব করবে। এইভাবে 3 মাস নিজের বাড়িতে বন্দি করে রেখে তারপর তিনি আবুল কাদেরকে ছেড়ে দিলেন। এখন নাকি সে দেশের লোকেরা দামেলের এই আশ্চর্য মহত্বের কথা বলে গান করে। নাইগার নদীর আশেপাশে যেসব নিগ্রোরা থাকে তাদের মান্ডিন্য বলে। তাদের সম্বন্ধে পার্ক অনেক খবর সংগ্রহ করেছিল। তারা মনে করে এই পৃথিবীটা একটা প্রকাণ্ড সমতল মাঠের মতো, তার শেষ কোথায় কেউ জানতে পারে না, কারণ তার চারিদিকে মেঘে ঘেরা। তারা বছরের হিসাব দেয় বড় বড় ঘটনার নাম করে, যেমন কুরবানা যুদ্ধের বছর, দামের বীরত্বের বছর। পার্ক যে সকল গ্রামে গিয়েছিলেন তার কোনটিতে সেই বছরকে বলা হতো সাদা লোক আসবার বছর। এরপরও পার্ক আর একবার দলবল নিয়ে আফ্রিকায় যান এবং সেইখানেই প্রাণ হারান। এবার গোড়াতেই জ্বর জারি হয়ে তার লোকজন সব মারা যেতে লাগলো। 47 জন সাহেবের মধ্যে 3 মাসে 20 জন মারা গেল। বাকি অনেকগুলি অসুখে একবারে কাহিল হয়ে পড়ল। 4 মাসে তিনি আবার নাইগার নদীর ধারে উপস্থিত হলেন। তখন তিনি আর সঙ্গে 2-1টি নিগ্রো ছাড়া আর সকলেই প্রায় অকর্মণ্য হয়ে পড়েছে। তারপর তিনি নৌকায় চড়ে জলের পথে কয়েকদিন গেলেন, কিন্তু চারদিক থেকে মুরেরা ক্রমাগত আক্রমণ করে তাদের ব্যতিব্যস্ত করে তুলল। শেষটা যখন তাদের সঙ্গে 7টি মাত্র সাহেব বেঁচে আছে, এমন সময় অনেক কষ্টে নিগ্রোদের দেশে তিনি মনে করলেন এতক্ষণে নিরাপদ হওয়া গেল। কিন্তু এইখানে নদী পার হবার সময় তিনি দলবল শুদ্ধ নিগ্রোদের হাতে মারা গেলেন। তার একটিমাত্র বিশ্বস্ত নিগ্রো চাকর তার চিঠিপত্র নিয়ে ফিরে এসে এই খবর দিল যে নদীর স্রোতের মধ্যে নৌকাকে বেকায়দায় পেয়ে নিগ্রোরা তাদের মেরে কেটে সব লুটে নিয়েছে। তখন পার্কের বয়স 34 বৎসর মাত্র।